হতে হবে মুখস্থ ভিত্তিক নয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আছি 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 সায়েম, ভালো আছি। হ্যাঁ, রহমান কথাটা বলতে পারবে? জি স্যার, স্যার। মানে বলো। এরকম বক্তব্যটা এরকম ছিল, মানে বিসিএস হতে হবে দক্ষতা ভিত্তিক। আচ্ছা, মুখস্থ ভিত্তিক না হয়ে বিসিএস হতে হবে দক্ষতা ভিত্তিক, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমার কাছে এখানে মনে হচ্ছে দক্ষতা শব্দটা ব্যবহারযোগ্য না। BCS পরীক্ষার বিষয়টি হলো প্রথমে আপনার সিলেবাস থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে শোনো যে তোমার বিসিএস এর সিলেবাস থাকে, সেই সিলেবাসটা দেখো। সেখানে তুমি বাংলা, ইংরেজি, অঙ্ক, দৈনন্দিন বিজ্ঞান, তারপরে আহ কি বলে যে আরো কতগুলো সাবজেক্ট পরীক্ষা দাও। তো এই যে সাবজেক্ট গুলো পরীক্ষা দাও, আচ্ছা একটু বিবেচনা করো যে আমি দক্ষতা শব্দটা এখানে ব্যবহার না করে সৃষ্টিশীলতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। শব্দটা এটা হওয়া উচিত ছিল। মুখস্থ ভিত্তিক না হয়ে সৃষ্টিশীল ভিত্তিক বিসিএস, এই দিকে সরকার কাজ করছে। আমি কি শব্দটা বোঝাতে পারছি? দক্ষতা ও যেটা মিন করেছে সেটা হলো ওই কারিগরি শিক্ষা দেওয়া মাত্র। কারিগরি শিক্ষা নিয়ে 3 বছর তুমি টেলিভিশন সারা কাজ করলা, ইলেকট্রিসিটি সারা কাজ করলা, দক্ষতা হইলো না তোমার? জি স্যার। তুমি 3 বছর যাবত ফ্রিজ সারতেছো, তোমার দক্ষতা হয়নি? জি স্যার। আমি দক্ষতার সাথে হচ্ছে অভিজ্ঞতার একটা সম্পর্ক আছে। আর চাকরির জন্য আমাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় আমি কতটা সৃজনশীলতা প্রকাশ করাতে পারি, আমি কতটা ক্রিয়েটিভিটি আমার আছে, সেটা দেখে নেওয়া উচিত কিনা। একটু বলো। জি স্যার, উচিত স্যার। মুখস্থ ভিত্তিক না হয়ে সৃজনশীল ভিত্তিক হলে কথাটা ভালো হতো না? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? অন্য কেউ কথা, ওই যে প্রশ্নটা করেছে আজকে, এটা কি সংসদে বলেছে বা কোথাও বলেছে, সেটা হলো যে মুখস্থ, মানে ওনাদের ধারণা এতদিন যাবৎ বিসিএস মুখস্থ ভিত্তিক হচ্ছে, এটা দক্ষতা ভিত্তিক হচ্ছে না। তাহলে দক্ষতা শব্দের অর্থটা কি? তুমি কিসে দক্ষ? একজন বিশেষ পরীক্ষার্থী হিসেবে তার দক্ষ হতে হবে কিসে? তখন কি বলবে তোমরা? তোমাকে এরকম হতো যে বিশেষ পরীক্ষায় শুধুমাত্র আইসিটি সম্পর্কে তোমাকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে হবে, আর কিছু লাগবে না। তাহলে আইসিটি সম্পর্কে কতটা তুমি জানো, কতটুকু জেনেছো, কতটুকু দক্ষতা অর্জন করেছো জানতে 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 জানতে, সেটা একটা কথা হইতে পারে। অথচ বলা হয় যে শুধু অঙ্ক পরীক্ষা দিয়ে তোমাকে নিয়ে হবে, এখন অঙ্কে তুমি কৈকিক নিয়ম কতটা দক্ষতার সাথে করতে পারো। তো এটা তো বিশেষ মানের না। বিশেষ মানের হলো যে একটা ছেলে মেয়ে কতটা স্মার্ট সেটা দেখা। আমি কি শব্দটা বললাম? স্মার্ট। 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 স্মার্ট শব্দের অর্থটা কি বলতো? স্মার্ট কাকে বলে? দেখো তো। আচ্ছা, স্মার্ট আমরা কখন বলি? তোমরা কখন একজনকে স্মার্ট বলো? এক একজন করে বলো, একজন করে বলো যে স্মার্ট কখন বলো কাউকে। একটা ছেলে বা একটা মেয়ের আহ সুশ্রী চেহারা, তাকে তুমি স্মার্ট বলো? না স্যার।
বলো। আরে বাবা, ইয়েস অর নো বলো না কেউ। না স্যার, হবে না স্যার। আচ্ছা, একটা ছেলে মেয়ে সে খুব দামি পোশাক পরেছে অথবা দামি পারফিউম ব্যবহার করেছে, যে আহ, রাস্তা চলতেছে, রাস্তার মানুষও সেই নাকে তার ঘ্রাণটা আসতেছে, তখন কি তাকে তুমি স্মার্ট বয় বা স্মার্ট গার্ল এইভাবে বলবে? না স্যার। বলবে না। স্মার্ট তাকেই বলা হয় যে মানুষটি তার ভিতরকার সত্তা কতটা সাবলীল এবং অবলীলায় উপস্থাপন করতে পারে, সেই হচ্ছে স্মার্ট। তুমি যদি, আমি যদি এখন বলি যে তুমি একটু বলো 5 মিনিটের জন্য তুমি বাংলাদেশের ফুয়েল ক্রাইসিস নিয়ে ইংরেজিতে কথা বলো, 5 মিনিট আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি ইংরেজিতে কথা বলো। তুমি ইংরেজিতে এমএ পাস করেছো, বাট ফুয়েল ক্রাইসিস নিয়ে তুমি বিষয়টি পড়োনি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারবা? না স্যার, সম্ভব না স্যার। যদি তুমি 5 মিনিটের মধ্যে বিষয়টি বুঝিয়ে দিতে পারো, অন্যরা বলবে না ও খুব স্মার্ট, তাই না? কত স্মার্টলি কথা বলছে, কত স্মার্ট প্রেজেন্টেশন, কত সুন্দর প্রেজেন্টেশন, তার বাক্য গঠন, তার শব্দ বলা, শব্দ চয়ন, তার বাক্য গঠন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আই কন্ট্যাক্ট এবং তার ভয়েস, সবকিছু মিলিয়ে যদি একটা মানুষের প্রেজেন্টেশন ভালো হয়, আবার যে বলতে পারে, দেখো তো তার ভিতরে একটা সাহস থাকে কিনা। জি স্যার। ওই যে সাহসীরা হচ্ছে স্মার্ট, চেহারা কোন স্মার্টনেস না। যে সাহস, সে কথা বলতে পারে, সে চ্যালেঞ্জ দিতে পারে, সে যুক্তি, পাল্টা যুক্তি দিয়ে নিজেকে স্টাবলিশ করতে পারে। তো হওয়া উচিত হলো সৃজনশীলতাকে আমরা প্রাধান্য দিয়ে বিসিএস মানের, মানে বিসিএস পরীক্ষাকে উপযুক্ত করতে যাবে, এটা হওয়া উচিত ছিল। এই জন্য আমি বলেছি যে এই শব্দটা আমার কাছে পছন্দ হয়নি। অভিজ্ঞতা সম্পন্ন আহ নিয়ে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। রহমান, কি বুঝেছো কথাগুলো? জি স্যার, তবে স্যার মানে যারা বিশেষ ক্যাডার হয় তারা তো সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। এখন স্যার এখানে সৃজনশীলতাটা কি কি হবে এখানে স্যার? না না না, এটা তো পরীক্ষার কথা বলছি, পরীক্ষা, জি স্যার। পরীক্ষার কথা বলছি, তুমি চাকরির কথা বলছিলে তো। পরীক্ষার একটা পর্যায়ে এক ধরনের চাকরি পাওয়ার পরে এর সাথে কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ওই সৃজনশীলতা যাদের ভিতরে আছে, তারা চাকরি ক্ষেত্রে যেও কিভাবে চাকরি করতে হবে, আমার উপরে কি কি বিধি আছে, কি কি ট্রেনিং দেওয়া হচ্ছে, কি কি পড়ানো হলো, কি কি শেখানো হলো, সেগুলো রপ্ত করতে তোমার খুব সহজ হবে। এবং তুমি প্রশাসনকে যখন যেখানে যাবে সেখানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তোমার যথেষ্ট যোগ্যতা থাকবে, যেহেতু তোমার ভিতরে সৃজনশীলতা আছে। আর একটা বিষয় হলো, মানুষকে মানুষ মনে করা, একমাত্র মানুষকে মানুষ মনে করা ছাড়া অন্য কোনো বিবেচনা করে যদি মানুষকে ভাবো, তাহলে তোমার সৃজনশীলতা বাধাগ্রস্ত হবে। তাই তোমার অধীনে অনেকগুলো কর্মচারী কর্মকর্তা থাকবে না? জি স্যার। তোমার ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা থাকবে না? জি স্যার। তাহলে তারা তোমার সাথে কেমন বিহেভ করছে, তুমি তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের সাথে কেমন বিহেভ করছো, তোমার কাছে জনসাধারণের যারা যারা যাচ্ছেন তাদের সাথে তুমি কেমন বিহেভ করছো, এটাও কিন্তু তোমার সেই সৃজনশীলতার, সাহসের একটা জায়গা, সততার একটা জায়গা। কারণ সৃজনশীল তুমি তখনই হবে যখন তোমার ভিতরে সাহসটা বাড়বে এবং সৃজনশীলতা আসবে। সো এটা তুমি চাকরির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, তোমার সাথে আমি একমত যে সরকার তার যে উন্নয়ন পরিকল্পনা, সেটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এই জন্য প্রশাসনের কর্মকর্তাদেরকে বলা হয় প্রজাতন্ত্রের কর্মকর্তা। তারা কোনো দলের কর্মকর্তা না, প্রজাতন্ত্রের কর্মকর্তা।
বাট বাংলাদেশে বিষয়টা অপ্রিয় একটা বাস্তবতা গিয়ে দাঁড়িয়েছে। তো যাক, আমি ওই পর্বে চলে আসি। এবার আজকে আমাদের কি আলোচনা করার কথা বলো তো? বাংলাদেশ বিষয়াবলী বিশেষ লিখিত, তাই না? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে সকালবেলায় সিলেবাসটা দেওয়া হয়েছে না? সিলেবাসটা কি কেউ দেখেছো? জি স্যার। আচ্ছা, আর কি একটু বলবে, অন্য একজন একটু বলবে সিলেবাস দেখেছো? জি স্যার। জি স্যার। তোমাদেরকে আমি একটু অনুরোধ করে দেই, তোমরা প্রতিদিন আহ দুপুর বেলায় তোমরা 12টার দিকে একবার তোমাদের গ্রুপটা দেখো। কারণ যা দেওয়ার আমি 12টার আগে, ওই স্পাইল যা যা দেওয়ার 12টার আগে দিয়ে দেয়, 12টার আগে দিয়ে দেয়। তো 12টার মধ্যে দেখলে সেখানে আমি লিখে দিচ্ছি যে তোমরা সিলেবাসটা পিডিএফটা ওপেন করে একাধিকবার পড়বে এবং ক্লাসে সিলেবাসটা সামনে নিয়ে বসবে। সেক্ষেত্রে তুমি সিলেবাস পড়ায় সেটা প্রিন্ট করে রাখতে পারতাম, অথবা তোমার কাছে আলাদা যদি থেকে থাকে বা সেটা সামনে রাখো। তাহলে সিলেবাসটা যখন সামনে থাকবে, আমি সিলেবাসটা কিভাবে ভাঙছি, কিভাবে সিলেবাসটাকে যাচ্ছি, সে তোমার জন্য বুঝতে সহজ হবে। প্রথমে আবার বলি, সিলেবাসটাকে যত তুমি সহজ করে ফেলতে পারবে, পড়ালেখাটাও সহজ হয়ে যাবে। এখানে তোমার ওই যে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এখানে তো তুমি ওই যে এটা আমি 100বার অস্বীকার করি, মুখস্থ ভিত্তিক না, কিন্তু তোমাদের যে দুর্বলতাটা, তোমরা কিন্তু নোট চাও, গাইড চাও, শিট চাও, তাই না? এই ট্রেন্ডটা কি আমাদের সেই একেবারে স্কুল লেভেল থেকে শুরু করে বিসিএস লেভেলে চলে গেছে না? জি স্যার। এটা মহা সর্বনাশ হয়েছে, মহা সর্বনাশ হয়েছে। বিসিএস মানে একটা, আমি 91 সাল থেকে আমার এভারগ্রিনে যখন বিসিএস কোচিং শুরু করি, তো প্রথম তো শুরু করেছি, আদৌ হবে কিনা বা কি জানি না। তো যাক, আল্লাহর রহমতে সেটা আমার পক্ষে এসে গেছে, আমি পেরেছি। আমাকে যারা ছিল, অনেক আমার সাথে ছিল। তো যাক, এখন সেটা আমি প্রতি বিসিএস একটা কথা বলতাম যে আপনাদের কিন্তু কোনো নোট শিট গাইড দেওয়া হবে না, ক্লাস ক্লাস এবং ক্লাস। আপনি সৌমিত্র শেখর অথবা বিশ্বজিৎ ঘোষ বাংলা পড়াচ্ছেন, আপনি কোনটা বুঝতে পারেননি লাগলে ওনার কাছে ক্লাসে জিজ্ঞেস করুন। না যদি বুঝে থাকেন, ক্লাসের পরে অফিস রুমে বসার পর জিজ্ঞেস করুন। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, আমরা টিচাররা ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝাবো। আপনি বুঝে নিজে লেখার চেষ্টা, আমরা ক্লাসেই লেখাতাম, অনেক কিছু লেখাতাম। পরবর্তী সময় যখন বিভিন্ন কোচিং সেন্টার শীট দেওয়া শুরু করলো, সেই শীট নিয়ে দেখা গেল যে একটা নোংরা প্রতিযোগিতা, কোন কোচিং সেন্টার কত বেশি শীট দেয় সেটার দিকে ছাত্রদের ঝোঁক বেশি থাকে। তার মানে হচ্ছে সেই সকল ছাত্র, যে সকল ছাত্র, আমি কনফিডেন্সে দীর্ঘদিন ক্লাস নিয়েছি, আমি দেখেছি যারা এক বস্তা মানে এক ব্যাগ করে শীট দিয়েছে, নিয়ে গেছে খুব ফুটে, আমি কখনো তাদের চাকরি পেতে দেখিনি। এই ধরনের ছেলে মেয়েকে আমি কখনো চাকরি পেতে দেখিনি। চাকরি যে পেয়েছে, সে দেখা গেছে যে হয়তো ক্লাসে মনোযোগ দিয়ে বসে আছে, আমাকে একটা প্রশ্ন করলো, এবং আমি সবসময় বলতাম প্রত্যেকটা টিচারকে প্রশ্ন করবেন তো তারা, কারণ আপনি যেটা জানেন না সেটা আপনি জানেন, কাজে প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না। এটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। যখন টিচারদের প্রশ্ন করেছে, টিচার রাগ হয়ে গেছে, তখন বলেছে ফারুক স্যার বলছে একবার যে আমাকে প্রশ্ন করবে, সব টিচারের কাছে প্রশ্ন করবে। আমি বলেছি সব টিচার যদি প্রশ্ন উত্তর দিতে পারে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে আমাদের কোচিং সেন্টার টিচার খুব ভালো। এটা নিয়ে আমার টিচারদের ভিতরে প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমাকে বলা আছে তোমাদের প্রশ্ন করতে, তো দেখি আজকে একটু করো কিনা।
এবার তোরা দেখো, আমি বলি তো, তোর সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে? 9টা স্যার, 16টা স্যার নয়- রিটেন। আর একজন বলো। প্রিলিতে 9টা আছে। না, ওটা প্রিলিমিনারিতে, রিটেনে। রিটেনে 16। আজকে যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানে তোমাদের চ্যাপ্টার আছে 16টা। 16টা চ্যাপ্টার আছে। তো বলো তো কতটা চ্যাপ্টার আছে? 16টা স্যার। 16টা স্যার। 16টা স্যার। 16টা। আমি একটু বলছি, তোমরা শোনো। আমি ছোট্ট করে হেডিং গুলো বলবো, ভিতরে পরে যাব। আমাদের প্রথমে আছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভূগোল। তাহলে 1 নম্বরে আমাদেরকে কি পড়তে বলা হয়েছে? জিওগ্রাফি অফ বাংলাদেশ। 2 নম্বরে বলা হয়েছে ডেমোগ্রাফিক ফিচার, অর্থাৎ জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য, বাংলাদেশের সমগ্র মানুষগুলো একত্রিত করে সেখান থেকে কি কি বৈশিষ্ট্য তুমি বের করতে পারো, সেই বৈশিষ্ট্যটা বলা হয়েছে 2 নম্বরে পড়তে। আবার 3 নম্বরে বলা হয়েছে আমাদের মানে হিস্ট্রি ফ্রম এনসিয়েন্ট টু রিসেন্ট টাইমস, অর্থাৎ প্রাচীন কাল থেকে সাম্প্রতিক সময় আমাদের ইতিহাস। সেখানে এখান থেকে টিকা ছাড়া আসে না, এই 3 নম্বর থেকে টিকা ছাড়া আসে না। 4 নম্বরে মূল বিষয়টা হচ্ছে ইকোনমি অফ বাংলাদেশ। 5 নম্বরে তোমাদের যে বিষয়টি বলা আছে সেটা হলো বাংলাদেশের এনভায়রনমেন্ট, মানে তোমার জলবায়ু, পরিবেশ। তারপরে বলা আছে আমাদের মিনারেল রিসোর্সেস, মানে প্রাকৃতিক সম্পদ। 7 নম্বরে বলা আছে আমাদের কনস্টিটিউশন। 8 নম্বরে বলা আছে অর্গান অফ দ্য পিপুল, অর্গান অফ দ্য গভর্নমেন্ট। ও গত ক্লাসে আর বলছিলাম না, 8 নম্বরে সরকারের অঙ্গ, মনে আছে? জি স্যার। এখানে বলা আছে, এখানে 8 নম্বরে বলা আছে অর্গান অফ দ্য গভর্নমেন্ট। এরপর 9 নম্বরে বলা আছে ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ। ফরেন পলিসি একটা চ্যাপ্টার, এক্সটার্নাল রিলেশনস মানে মানে বাইরের সাথে আমাদের সম্পর্ক, যেমন ডিপ্লোমেসির সাথে বাংলাদেশ ভারত সম্পর্ক, এটা কিন্তু আবার পররাষ্ট্রনীতি। ডিপ্লোমেসি আগে, তারপরে পররাষ্ট্রনীতির কথা আসে। এই যে ডিপ্লোমেসি, যারা তোমরা বিসিএস পাস করে ডিপ্লোম্যাট হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পাবে, তোমাদেরকে বলা হবে প্রফেশনাল ডিপ্লোম্যাট, পেশাদারী কূটনীতিক। আবার যিনি পররাষ্ট্র মন্ত্রী বা যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কি এই প্রশাসনে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, নাকি রাজনৈতিক ব্যক্তি হয়? রাজনৈতিক ব্যক্তি হয়েছে। রাজনৈতিক ব্যক্তি হয়। তো এই যে রাজনৈতিক ব্যক্তি যারা হয়, এইটা তারা যে কাজটা করে সেটা হচ্ছে ফরেন পলিসি। আর যখন তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করবে তখন তোমারটা হবে ডিপ্লোমেসি। এইটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমরা বাংলাদেশ আমেরিকা সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশ রাশিয়া, বাংলাদেশ চীন, বাংলাদেশ জাপান, এটা হচ্ছে এক্সটার্নাল রিলেশনস। তোমাদের কি মনে হয় কি যে বাংলাদেশের সাথে ভারত, বাংলাদেশের সাথে তোমার আমেরিকা, বাংলাদেশের সাথে রাশিয়া, বাংলাদেশের সাথে চীন, জাপান, এর বাইরে কি আমরা পড়ার খুব বেশি প্রয়োজন আছে? না স্যার। এর বাইরে আমার মনে হয় প্রয়োজন নাই, কারণ এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এটা গেল তোমার 9 নম্বর। 10 নম্বরে বলা আছে হলো আমাদের তোমার কি বলবে যে পলিটিক্স, রাজনীতি। এই রাজনীতিতে আমাদের 1947 সাল থেকে শুরু করে কিভাবে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে এবং স্বাধীন বাংলাদেশে 72 সাল থেকে এই পর্যন্ত আমাদের রাজনীতিটা কেমন সেই বিষয়ে, এবং আমাদের ডেমোক্রেটিক বিহেভিয়ার গুলো কেমন সেটা আছে। এরপরে তোমার কি বলে যে 11 নম্বর আছে ইলেকশন নিয়ে, ইলেকশন ম্যানেজমেন্ট নিয়ে। তারপর তো 12 নম্বর বলা আছে ওই আইসিটি, কন্টেম্পোরারি কমিউনিকেশন। এরপর 13 নম্বর যেটা বলা আছে এটা নন ফর্মাল ইনস্টিটিউশন, যেমন এনজিও। আমি গত ক্লাসে বলেছিলাম
নন স্টেট অ্যাক্টর, এখানে নন ফর্মাল বলা হয়েছে, ফর্মাল একটা, নন ফর্মাল। অর্থাৎ ফর্মাল হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের যে নির্বাহী জায়গা আছে, আর নন ফর্মাল রাষ্ট্রের মতো কাজ করে, যেমন এনজিও কথা বলেছিলাম। এই যে তোমাদের 13 নম্বর বলা আছে, 14 নম্বর বলা আছে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ। এরপর 15 নম্বরে বলা আছে তোমাদের জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। জেন্ডার মানে কি? এখানে জেন্ডার মানেটা হলো জেন্ডার ইস্যু মানে হচ্ছে আমরা এখানে নারী পুরুষের, নারী এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলি না, এটা তো জেন্ডার, তাই না? জি স্যার। এই যে বাংলাদেশের যে মানুষগুলো, সেই তাদের নারীর ক্ষমতায়ন, এইগুলোই এখানে মূলত গুরুত্ব দিতে হয়। লাস্ট ওয়ান 16 নম্বরে বলা আছে লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড। লিবারেশন ওয়ার অ্যান্ড মানে মুক্তিযুদ্ধ এবং এর প্রেক্ষাপট। তাহলে মুক্তিযুদ্ধ এবং এর প্রেক্ষাপট বলা আছে কত নম্বরে? 16 নাম্বার স্যার। 16 নাম্বারে আচ্ছা, স্যার। নম্বরে স্যার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ না হলে আমি কি বাংলাদেশের ভূগোল পড়তাম? না স্যার। আচ্ছা, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ না হলে আমি বাংলাদেশের সংবিধান পেতাম? স্যার। আচ্ছা, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ না হলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতো? না স্যার। তা মানেটা হলো আমাদের প্রথম কি বাংলাদেশের ভূগোল পড়তে হবে, না বাংলাদেশে আসলাম কিভাবে সেটা পড়তে হবে আগে? যেভাবে আসলাম স্যার। মানে 16 নাম্বারটা যেতে হবে 1 নাম্বারে, জি স্যার। 16 নাম্বারটা যেতে হবে 1 নাম্বারে। আমি তোমাদের সেখানে যাচ্ছি, এবার বুঝতে পেরেছি আমি মানে কয়টা বোধহয় 6-7টা ভাগে ভাগ করেছি। দেখো তোমাদের কেমন লাগে, যে এটার সাথে এটা রিলেশন আছে, এটার সাথে এটা রিলেশন আছে। যেমন আমি গত ক্লাস তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি ইসে চলে আসলাম, মুক্তিযুদ্ধ চলে আসলাম, মুক্তিযুদ্ধ হয়ে গেল, আমাদের একটা পূর্ণাঙ্গ সংবিধান দরকার ছিল, সেই সংবিধান হয়ে গেল। এখন সেই সংবিধান মোতাবেক রাষ্ট্র চলবে, চালাবে কারা? সরকার। তাহলে সরকারের অঙ্গ কয়টা? 3টা। আবার এই সরকার রাষ্ট্র সব মিলিয়ে এর উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি, দেশের জনগণ যে মুক্তিযুদ্ধ করেছে তাদের সামনে কতগুলো লক্ষ্য ছিল না? আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য ছিল না? আমাদের জি স্যার। গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল না? জি ছিল স্যার। স্যার। এরকম এরকম যা যা ছিল সেগুলো আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু পারিনি, এই বিতর্কটাই হচ্ছে তোমাকে স্মার্ট করে তোলার একটা মাধ্যম। নির্মোহভাবে রাজনৈতিক চিন্তার জায়গা থেকে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলের ভাষায় কথা না বলে, রাজনৈতিক দলের ভাষায় যদি কথা বলো, যেমন তুমি মুক্তিযুদ্ধের কথা বলো। আচ্ছা, এই যে 16 নম্বরে মুক্তিযুদ্ধের কথা বলা আছে, যদি না থাকতো আমি কি বলতাম? না তুমি কি পড়তে? না আমাদের মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে তো এই চ্যাপ্টারটা থাকতো না, না? আমরা যদি ভাষা আন্দোলন না করতাম তাহলে তো আমার এটা থাকতো না, তাই না? না স্যার। তাহলে তো আমি পড়াতাম। কিন্তু আমি যখনই মুক্তিযুদ্ধের কথা পড়াবো তখনই আমাকে একটা ট্যাগ দেওয়া হবে। কি ট্যাগ দেওয়া হবে? অমুকের ট্যাগ। আচ্ছা, এই ধরনের একটা প্রচলন হয়ে গেছে না দেশে? জি স্যার। এই যে কথাটি, এইটা তোমরা কখনোই মনে করবে না। যদি কারো মনে হয়, আমি জানি না, আবারও বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত কোনো বিতর্কের সুযোগ নেই। শাসক শেখ মুজিবকে নিয়ে সমালোচনা বিতর্কের প্রচুর সুযোগ আছে। বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে সমালোচনা করার কোনো সুযোগ নেই, শাসক জিয়াউর রহমান সমালোচনা করার সুযোগ আছে।
ব্যক্তি শেখ হাসিনাকে সমালোচনা করার কোনো সুযোগ নাই, শাসক শেখ হাসিনার সমালোচনার সুযোগ আছে। ব্যক্তি খালেদা জিয়া বলো, ব্যক্তি এরশাদ বলো, যারাই বলো, যারা ক্ষমতা এসছে, কাউকে যদি সমালোচনা করতে হয় প্রথমে তার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। শ্রদ্ধাবোধ যখন থাকে না তখন সমালোচনাটা সমালোচনা হয় না, সেটা গীবত হয়ে যায়, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে তোমার শ্রদ্ধাবোধ সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে। তুমি যদি কাউকে অশ্রদ্ধা করে কথা বলো, তার মানে তুমি অশ্রদ্ধার পাত্র হয়ে যাবে, তোমাকে আরেকজন অশ্রদ্ধা করবে। দয়া করে এই কাজগুলো করবে না, এখন থেকে এই প্র্যাকটিস করো। কারণ তোমরা যখন প্রশাসনে কাজ করবে, আচ্ছা এখন আমাদের দেশের রাজনীতিতে একটা উথাল পাথাল বিষয় চলছে, নানা রকম নানা কিছু চলছে, কে যে কখন কি বলছে, কে যে কি কখন বলছে না, কেন বলছে কেন বলছে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে না? জি স্যার। স্যার আচ্ছা, এই যে যেমন ধরো তোমার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করলো ইউনূস সাহেব, সেই সময় কি করলো, কিছু লোকজন ওরা চলে গেল যমুনায়। ওরা যমুনার পানি আবার ঠান্ডা আবার গরম, কারোর জন্য গরম কারোর জন্য ঠান্ডা। তো যারা মানে আওয়ামী লীগের কর্মসূচি মানে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে ব্যান করার জন্য যারা যমুনায় গেল, তারা ঠান্ডা পানি দেওয়া হলো, তাদেরকে একটু আদর্শ করা হলো, তারপর তারা আসলো, তারপর তারা বন্ধ করলো। এখন এই সরকারের অধ্যাদেশ করা হয়েছিল, এখন এই সরকার সেই অধ্যাদেশটাকে বলবৎ করেছে, আইনে পরিণত করেছে। আইনে পরিণত করার ফলে এটা এখন আইনগতভাবে সিদ্ধ যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস করার সুযোগ দলীয় ভাবে নাই। এই মুহূর্তে আবার এটা জামাত পছন্দ করতেছে না, এনসিপি পছন্দ করতেছে না, অত তারাই কিন্তু গত বছর তারাই কিন্তু এই মব সৃষ্টি করে এদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কারণ এর প্রতি, ইউনূসের প্রতি বিএনপির প্রভাব 0% ছিল, যদিও প্রয়োজনে ইউনূস তাদেরকে ডেকেছে। ইউনূসের প্রতি মূল প্রভাবটা ছিল হলো মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি প্রভাব, তাদেরটা ছিল তার প্রতি প্রভাব, এবং তিনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, একেবারে আষ্টে পৃষ্ঠে পৃষ্ঠপোষকতা করেছেন। এটা তোমরা সবাই বোধহয় অকপটে বলতেই পারো, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি করেছেন। আমরা এইটা নিয়ে এই যে বলছিলাম যে সকালে একজন একটা কথা বলছে, বিকেলে এটা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এইটা হচ্ছে রাজনীতিবিদদের সবচেয়ে বড় সুবিধা। তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হলো, আমরা দেখো মুক্তিযুদ্ধের জায়গায় যদি যাই, তাহলে আমরা মুক্তিযুদ্ধ শেষ করে তারপরে আমরা বাংলাদেশের আগে কি ভূগোল পড়ে ফেলাবো, নাকি রাষ্ট্রটা কিভাবে চলবে তার ব্যবস্থা করে নিব? আমার মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করে স্বাধীনতা অর্জন করেছি, এখন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রটা এখন আমাদের গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হলে একটা নির্দেশনা লাগবে না, একটা সংবিধান লাগবে না? জি জি স্যার স্যার। লাগবে। তার মানে আগে রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্রের পরে কি আমি ভূগোল পড়বো, জনসংখ্যা পড়বো, নাকি আমি সংবিধানটা নিয়ে আসবো আগে? আগে সংবিধান আনতে হবে স্যার। ওই সংবিধানেই তো সবকিছু বলা আছে। তাহলে এবার আসো আমি তোমাদের একটা একটা করে দেখাই। আচ্ছা আচ্ছা, আমরা 71 সালে বাংলাদেশ হয়েছে, তাই না? বলো। জি স্যার। আচ্ছা, কোন ঘটনা কি হঠাৎ করে ঘটে যায়, না পূর্বের কারণ থাকে? পূর্বের কারণ থাকে, তারপরেই ঘটনা ঘটে স্যার। আমরা একটু ব্যাখ্যাতে আসব, সেটা হলো আমাদের 71-এর দেশ স্বাধীনের প্রেক্ষাপট বললে তোমরা বোধহয় সরাসরি চলে যাও ভাষা আন্দোলন, 54 নির্বাচন ইত্যাদি ইত্যাদি কথা বলতে বলতে 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, এই 71-এ বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ,
অপারেশন সার্চ লাইট, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ শুরু, 16 ডিসেম্বর বিজয় অর্জন, এইভাবে আমরা কথা বলে থাকি। ইতিহাস বইতে সংক্ষেপে ভাবে আমি যা বললাম। এখন বিষয়টা হলো পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে কত সালে? 1947 সালে। 14 আগস্ট 1947, তাই না? আরেকজন একটু বলো তো, পাকিস্তান সৃষ্টি হয়েছে কখন? 1947 সালে স্যার। 1947 সালে 14 আগস্ট। আরেকজন একটু বলো, আমি তারিখটা একটু ভালো করে বলো। বলো পাকিস্তান হয়েছে কখন? আচ্ছা, এই যে পাকিস্তানটা কি হঠাৎ করে হয়ে গেল, না তারও প্রেক্ষাপট আছে? স্যার প্রেক্ষাপট আছে স্যার। প্রেক্ষাপট আছে। আমি পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপটে তোমাদের পাকিস্তান ভাঙার কারণটা দেখিয়ে দেব, খুব সংক্ষেপে আমি সেখানে যাব। তাহলে আসলে সেটা হলো পাকিস্তান, এটা কি তোরা দ্বিজাতি তত্ত্বের কথা শুনেছ? স্যার স্যার টু নেশন থিওরি, এটা প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ আল্লামা স্যার। ইকবাল। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এটা উনি 1940 সালের 22 মার্চ লাহোরে মুসলিম লীগের যে অধিবেশন বসে, সেখানে তিনি বলেছিলেন ভারতে মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, এই দুইটা জাতির ভিত্তিতে ভারত বিভক্ত হতে হবে। সেটাকে বলা হয় টু নেশন থিওরি। হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি, এই হিসেবে বলায়। এখন এই যে যে মুসলমান, তাহলে মুসলমান, সেই হিসেবে আমার একটা রাষ্ট্র দরকার। তাহলে পাকিস্তানটা মুসলমানদের রাষ্ট্র না? জি স্যার। এই যে মুসলমানদের রাষ্ট্র, এই ভাবনাটা দেখো তোমরা প্রথম পেলে কোথায়? মুসলমানদের রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট দেখো তো, আমি কি নামটা লিখেছি? স্যার আল্লামা ইকবালের প্রস্তাব। আচ্ছা, এই স্যার আল্লামা ইকবাল, যাকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বলা হয়, উনি একজন উর্দু কবি। তিনি 1930 সালে এলাহাবাদে মুসলিম লীগের সভায় সভাপতির ভাষণে ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব জানিয়েছিল মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠনের। আর সেই পৃথক রাষ্ট্র গঠনের যে জায়গাগুলো চেয়েছে, তার ভিতরে এক নাম্বার কি? স্যার পাঞ্জাব, তারপরে কি দেখো তো? সিন্ধু, তারপরে উত্তর ও পশ্চিম সীমান্ত প্রদেশ, তারপরে বেলুচিস্তান। আরেকজন বলো তো দেখে, যে আল্লামা ইকবাল যে প্রস্তাব করেছিলেন কোন কোন জায়গা নিয়ে মুসলমানদের রাষ্ট্রের কথা? 1 পাঞ্জাব, 2 সিন্ধু, 3 উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, 4 বেলুচিস্তান। বল আরেকজন বলো। বলো আল্লামা ইকবালের প্রস্তাব ছিল কোন কোন জায়গাকে নিয়ে মুসলমানদের জন্য রাষ্ট্র গঠন করার? স্যার পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান নিয়েছিল। আচ্ছা, আমার তোমরা কি বুঝতে পেরেছো প্রথম মুসলমানদের রাষ্ট্রের প্রস্তাবটা কে দিয়েছিলেন বলো তো? স্যার আল্লামা ইকবাল। আরেকজন বলো। স্যার আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল। কত সালে? স্যার 1930 সালে। 1930 সালে উনি এই 4টে জায়গাকে নিয়ে। আচ্ছা, এই আমরা 1947 সালে আমাদের মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা, সে কি পাকিস্তান হয়নি? আমরা 47 সালে পাকিস্তান হয়নি? হয়েছে স্যার। হয়েছি। আচ্ছা, এই 4টের ভিতরে কি আমরা আসি? না স্যার, এখানে ছিলাম না আমরা। আমরা কি এখানে আসি? না স্যার। না। তাহলে তুমি প্রশ্ন করো, স্যার আমরা 47 সালে পাকিস্তান হইলাম, অথচ কই এলাহাবাদে স্যার আল্লামা ইকবাল তো আমাদেরকে
ধরেই নেই, আমাদেরকে তো বলেই না, আমাদের অত চিন্তাই তো করলো না, কেন করলো না? এই প্রশ্নগুলো রাখো একটু দয়া করে। আর এবার আসো, আমি পরেরটা চলে যাই। এবার আসো, কি লেখা আছে বলো তো? পাকিস্তান নামকরণ। বলো। স্যার পাকিস্তান নামকরণ। আচ্ছা, পাকিস্তান নামকরণ। হ্যাঁ, আরেকজন বলো কি লেখা আছে এটা? দুটি অর্থবোধক শব্দ এবং 5টি স্থানের নামের বর্ণ নিয়ে পাকিস্তান নামকরণ করা হয়। আরেকজন বলো একটু পরিষ্কার করে। স্যার দুটি অর্থবোধক শব্দ 5টি স্থানের নামের বর্ণ নিয়ে পাকিস্তান নামকরণ করা হয়েছে। প্রথমে তোমাকে দেখতে হবে দুটো অর্থবোধক শব্দ, সেই শব্দগুলো গঠন করা হয়েছে 5টি স্থানের নামের বর্ণ বা অক্ষর নিয়ে। তাহলে এখন দেখো, এবার তুমি অর্থবোধক পাক, এটা কি শব্দ? স্যার উর্দু শব্দ। উর্দু শব্দের অর্থ কি? স্যার পবিত্র। স্থান ফার্সি শব্দ, এর অর্থ জায়গা। তার মানে পাকিস্তান অর্থ পবিত্র জায়গা, তাই না? কি বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে পাকিস্তান, এই দুটো অর্থবোধক শব্দ কি কি? পাক, পাক, এটা উর্দু শব্দ, এর অর্থ হলো পবিত্র। স্থান, এটা হচ্ছে ফার্সি শব্দ, এটার হলো জায়গা। তাহলে পাক স্থান, আমি আই ব্যবহার করছি না এখানে। পাক যোগ স্থান ইকুয়াল টু পাকিস্তান। পাক মানে পবিত্র, স্থান মানে জায়গা, পবিত্র জায়গা। এই যে পাকিস্তান, এটা আমরা পেলাম। এবার আসো, এবার 5টি নামের বর্ণ দেখো তো কি আছে। পি ফর পাঞ্জাব। বলো। স্যার পি ফর পাঞ্জাব। বলে যাও তো, কথা বলো। এ ফর আফগানিয়া। এই আফগানিয়াটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একটা লোকাল নাম। আমরা আগে যেমন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দেখেছিলাম, সেই জায়গাটা হচ্ছে আফগানিয়া। কে ফর কি? স্যার কাশ্মীর। আই ফর, উচ্চারণের সুবিধার জন্য। আমার এটা কোনো জায়গা না। এস ফর, সিন্ধু। TAN ফর। বেলুচিস্তান। আচ্ছা, তাহলে এখানে আমার 5টা জায়গা বলো তো, এক এক বাক্যে। পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান। আমার সাথে বলো তো, 1 নাম্বার কি? স্যার পাঞ্জাব। পাঞ্জাব। স্যার পাঞ্জাব। 2 নাম্বার আফগানিয়া, আফগানিয়া। 3 নাম্বার কাশ্মীর। কাশ্মীর। 4 নাম্বার সিন্ধু, সিন্ধু। 5 নাম্বার। বেলুচিস্তান। আচ্ছা, বেলুচিস্তান। এটা 1933 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের একজন ছাত্র চৌধুরী রহমত আলী এই নামকরণটা করেছিলেন লন্ডনে বসে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় 1933 সালে তিনি এই পাকিস্তান নামকরণটা করলেন। মুসলমানদের যে রাষ্ট্রটা হবে তার নামটা তিনি করলেন, কারণ মুসলমানদের রাষ্ট্র ভাবনা যেহেতু শুরু হয়েছে, টুমরো মুসলমানদের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের নামটা কি হতে পারে, সেই নামটা ঠিক করলেন চৌধুরী রহমত আলী। তাহলে এই নামকরণটা কে করেছিলেন? চৌধুরী রহমত আলী। উনি কোথায় পড়ালেখা করতেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? পাঞ্জাবে। তাহলে বাড়ি কোথায় বলো? পাঞ্জাব স্যার। স্যার পাঞ্জাব। পাঞ্জাব। আচ্ছা, এখন
তিনি যে দুটো বর্ণ বা দুটো অর্থবোধক শব্দ দুটো যদি কি কি? স্যার পাক এন্ড স্থান। একটা হলো পাক মানে পবিত্র, আর স্থান মানে জায়গা, আর 5টি জায়গা, সেই জায়গার বর্ণগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একটু খেয়াল করতে, এখানে কি আমাদের পূর্ব বাংলা আছে? না স্যার। তাহলে আমরা সে কি বলে যে চৌধুরী রহমত আলীকে কি বলে যে আমরা আল্লামা ইকবালকেও দেখলাম, তিনি আমাদেরকে রাখলেন না। অথচ 47 সালে কিন্তু আমরা পাকিস্তান হয়েছি, অথচ তিনি রাখেন নাই। চৌধুরী রহমত আলী তার নামের সাথে আমাদেরকে রাখেনই নাই, তারা আমাদের নামের সাথেই রাখলেন না। তাহলে আবার 47 সালে আমাদেরকে ঢোকালেন কিনলে গেছে রে? আমাদের গেছি 47 সালে পাকিস্তানে, না? জি স্যার। জি স্যার। 47 সালে পাকিস্তানে গেলাম, আপনি তো চৌধুরী রহমত আলী, আপনার পাকিস্তান নামের সাথে আমার কোনো সম্পর্ক আছে? এই বানানের সাথে আমার কোনো সম্পর্ক আছে? না স্যার। না স্যার। তার নাম পূর্ব বাংলা নাই। আমি প্রশ্নগুলো রেখে যাচ্ছি, তোরা উত্তরগুলো পেয়ে যাবে সব। এইবার আসো, আমরা তৃতীয় যেটা জানবো, লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবে দেখো, শেরে বাংলা সাহেব ওই যে মার্চ মাসের 22 তারিখে যে অধিবেশনটা বসেছিল, তার দ্বিতীয় দিন অর্থাৎ 23 তারিখে, সেই সময় আমাদের এই অবিভক্ত বাংলা বা বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, তিনি মুসলমানদের রাষ্ট্র কাঠামোগত প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবটা ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত। তাহলে লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? শেরে বাংলা সাহেব। শেরে বাংলা। স্যার, শেরে শেরে বাংলা বাংলা। তখন কে ছিলেন? স্যার তিনি আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলা। শেরে বাংলা ছিলেন বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী। 1935 সালে ভারত শাসন আইন মোতাবেক মুসলিম লীগ এবং ওনার কৃষক প্রজা পার্টি, ওরা মিলে কোয়ালিশন সরকার করেছিল, সেখানে উনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যেটা বললেন সেটা হলো, কি বললেন দেখো তো, কি বলেছেন? উত্তর পূর্বাঞ্চল নিয়ে একটি স্টেট। এই উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটি রাষ্ট্র। এই দেখো তো, এখানে এবার আমরা চলে আসলাম কিনা? এই যে পূর্ব বাংলা, দেখো তো চলে আসলো কিনা পূর্বাঞ্চল? জি স্যার, আসছে। তাহলে আমরা উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটি রাষ্ট্র বা স্টেট। এরপর দেখো তো কি আছে? উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে আর একটি স্টেট। উত্তর পশ্চিমাঞ্চলে কাশ্মীর থেকে শুরু করে ওই কি বলে পাঞ্জাব সহ বেলুচিস্তান, আফগানিস্তান, এগুলো সরি আফগানিয়া, এগুলো নিয়ে হচ্ছে উত্তর পশ্চিম। তাহলে লাহোর প্রস্তাবে কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছিল? দুইটি রাষ্ট্রের কথা। দুটো, একটা ছিল উত্তর পূর্বাঞ্চল আমাদেরটা নিয়ে, আর একটা উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে। তারপর দেখো, দুটি রাষ্ট্র নিয়ে হবে একটি ফেডারেল স্টেট। তাহলে এই যে দুটি রাষ্ট্র নিয়ে, মানে এই উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে একটা রাষ্ট্র, উত্তর পশ্চিমাঞ্চলে একটা রাষ্ট্র, দুটো রাষ্ট্র নিয়ে গঠিত হবে একটা ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্র। তাহলে মুসলমানদের যে রাষ্ট্রটা হবে, সেই রাষ্ট্রটা কোন ধরনের হবে? যুক্তরাষ্ট্র বা ফেডারেল স্টেট। তাহলে লাহোর প্রস্তাবের মূল স্পিরিটটা হচ্ছে মুসলমানদের রাষ্ট্রটা হবে একটা যুক্তরাষ্ট্র। ক্লিয়ার সবাই? জি স্যার। এইবার জি দেখো, 1947 সালে 14 আগস্ট পাকিস্তান হয়েছিল, যে পাকিস্তান হয়েছিল সেটা কিন্তু এই ফেডারেল স্টেট হয়নি, কিন্তু লাহোর প্রস্তাবে বলা ছিল রাষ্ট্রটা হবে ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্র। কিন্তু 47 সালে 14 আগস্ট যে রাষ্ট্রটা হয়েছিল সেটা হচ্ছিল এক কেন্দ্রিক বা ইউনিটারি। কি লেখা আছে দেখো, বলো তো, ইউনিটারি বলো। ইউনিটারি স্টেট।
ইউনিটারি মানে হচ্ছে এক কেন্দ্রিক, যেমন আমাদের বাংলাদেশে কি প্রদেশ আছে? না স্যার। যেমন ভারতে প্রদেশ আছে, এটা ফেডারেল স্টেট। পাকিস্তানে প্রদেশ আছে, ফেডারেল স্টেট। ব্রিটেনে আছে, আমেরিকায় আছে। কিন্তু বাংলাদেশে আমরা ঢাকাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ শাসন করা, যেহেতু আমাদের দেশটা ছোট, এই জন্য যেমন ভারত একটা অঙ্গরাজ্য আমাদের চেয়ে অনেক বড় আছে, আবার আমাদের যে ছোট আছে। তাহলে দাঁড়াচ্ছেটা হলো একটা বড় রাষ্ট্র হলে সেটার জন্য বিশ্বের জন্য কি বলে যে তোমার যুক্তরাষ্ট্র বা প্রদেশ ভিত্তিক রাষ্ট্র থাকা সহজ হয়, কিন্তু ছোট হলে সেখানে সমস্যা হয়, এটা হয় না। এটার সাথে অনেক কিছু রিলেটেড আছে, কিন্তু আমরা সেই 1947 সালে আজকে বাংলাদেশ এটা সেই রকম রাষ্ট্র ছিলাম। এই জন্য আমরা কি 40 সালের লাহোর প্রস্তাব মোতাবেক আমরা কি 47 সালে একটা ফেডারেল স্টেট হিসাবে আমরা পূর্ব পাকিস্তান স্বায়ত্ত শাসন পাওয়ার কথা ছিল না? জি স্যার। জি স্যার। আমরা কি পেয়েছি? না স্যার। না স্যার। আমাদেরকে কি বাজেট প্রণয়নের কোনো অধিকার ছিল? ছিল না। তাহলে লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান হয়নি। কেন হয়নি? 1947-46 সালে শেষ নির্বাচন হয়েছিল। 1935 সালে ভারত শাসন আইন মোতাবেক মার্চ ইলেকশন হয়েছিল, এপ্রিল মাসের 6 এবং 7 তারিখে দিল্লিতে মুসলিম লীগের আইনসভার সদস্যদেরকে নিয়ে ঠিক করলেন জিন্নাহ সাহেব যে দুটো রাষ্ট্র হবে না, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নিয়ে একটা ইউনিটারি স্টেট বা অখণ্ড রাষ্ট্র হবে। তাহলে জিন্নাহ সাহেবের শেরে বাংলা সাহেবের লাহোর প্রস্তাবটা পরিবর্তন করলেন কে? জিন্নাহ সাহেব জিন্নাহ সাহেব। কত সালে? 1946 সালে। সেটা হচ্ছে দিল্লিতে মুসলিম লীগের যারা নির্বাচিত হয়েছেন 46 সালের মার্চ মাসে ইলেকশনে, ওটা ছিল দ্বিতীয় এবং শেষ ইলেকশনের পরে আর ইলেকশন হয়নি। তাহলে লাহোর প্রস্তাব মোতাবেক যদি পাকিস্তান হতো, তোমরা একটু খেয়াল করে শোনো, শেরে বাংলার লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান হয়েছিল? না স্যার। যদি শেরে বাংলার প্রস্তাব মোতাবেক পাকিস্তান হতো, আজও পাকিস্তান থাকতো। পাকিস্তান ভাঙলো কেন? স্যার শেরে বাংলার লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান আরেকজন বলো লাহোর প্রস্তাব পরিবর্তন করায়। আরেকজন বলো লাহোর প্রস্তাব পরিবর্তন করায় পাকিস্তান ভাঙছে। স্যার লাহোর বলো। প্রস্তাব পরিবর্তন করার জন্য পাকিস্তান ভাঙছে। হ্যাঁ বলো। কিছু বলছিলাম সুমা? লাহোর প্রস্তাব মোতাবেক যদি 47 সালে পাকিস্তান হতো, তাহলে আমরা পশ্চিম বাংলার মতো একটা পেতাম না, রাজ্য পেতাম না। জি স্যার। আমরা বাজেট প্রণয়নের ক্ষমতা পেতাম, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করার ক্ষমতা পেতাম। সেগুলো আমরা কিছু পাইনি, কারণ সেটা হয়নি। আচ্ছা দেখো তো, যদি সেটা হতো তাহলে কি 1954 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে যুক্ত ফ্রন্টের 21 দফা ম্যানিফেস্টোর 19 নং দফায় ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমাদের স্বায়ত্তশাসন দিতে হবে। আচ্ছা আমরা কি 54 সালে নির্বাচনে স্বায়ত্তশাসনের দাবি করতাম যদি লাহোর প্রস্তাব মোতাবেক 47 সালে পাকিস্তান হতো? না স্যার। অন্য একজন কথা বলো না, তোমরা শুধু বুঝতে পারছো না। না স্যার। কথাগুলো বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা এইবার আসো, সেটা হলো দেখো এখানে আমি এখানে পরে আসি। আচ্ছা এবার আসো, 1957 সালে আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানী সাহেব
কাকমারি, টাঙ্গাইলে একটা জায়গার নাম আছে কাকমারিতে আওয়ামী লীগের বিশেষ সম্মেলন করেছিলেন। সেখানে সরওয়ার্দী সাহেব গিয়েছিলেন, শেখ মুজিবুর ছিলেন। সেখানে মৌলানা ভাসানী বলেছিলেন, এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যদি আমাদেরকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেওয়া না হয়, তাহলে বাংলার জনগণ পাকিস্তানকে আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে। কি বলেছিলেন কথাটা? যদি লাহোর প্রস্তাব মোতাবেক পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসন দেওয়া না হয়, তাহলে পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলতে বাধ্য থাকবে। আর একজন বলো তো, ছোট করে বলো যে আমরা আসসালাম আলাইকুম বলেছিলেন। আর একটু কথা বলো। স্যার আরেকবার একটু বলেন স্যার লাইনটা। আমি বলতেছি হলো মৌলানা ভাসানী সাহেব 1957 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বললেন, আমাদেরকে যদি পূর্ণ স্বায়ত্ত শাসন দেওয়া না হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে, তাহলে বাংলার জনগণ পাকিস্তানকে আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে। তাহলে পাকিস্তানকে আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে, এই কথাটা কে বলেছিলেন? মাওলানা ভাসানী। স্যার মাওলানা ভাসানী। মৌলানা ভাসানী কেন বলেছিলেন? স্বায়ত্তশাসন না দেওয়ার কারণে লাহোর প্রস্তাব একজন বলো না, আরেকজন কথা বলো না, কারণ একজন স্যার শুধু বললে তো হবে না। লাহোর লাহোর প্রস্তাব প্রস্তাবে ফেডারেল স্টেটের কথা বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশ তখন আমাদেরকে পূর্ব পাকিস্তান তখন স্বায়ত্তশাসন না ইউনিটারি দেওয়ার স্টেট কারণে। করা হয়েছিল। তাহলে দেখো তো, এটা কি বলতেন যদি 47 সালে লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান হতো, তাহলে তো উনি বলতেন না, তাই না? এরপর আসো 1966 সালে শেখ মুজিব যে 6 দফা দিলেন, 6 দফা শিরোনামটা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এবং 6 দফা দিয়ে তিনি বলেছিলেন 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ। এবং আমি প্রমাণ না, এটা ইতিহাসে যা সত্য, তা কি আমি চাইলে কি পরিবর্তন হয়ে যাবে? আমি চাইলে কি পরিবর্তন হয়ে যাবে ইতিহাস? না স্যার। ইতিহাস কি কোনো ব্যক্তির নির্দেশনা চলে, না ইতিহাস তার নিজস্ব গতিতে চলে? ইতিহাস তার নিজস্ব গতিতে চলে স্যার। তবে ব্যক্তির নির্দেশনা চলতে পারে, যেমন আমাদের এখন সরকার আছে, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? বলো। তারেক জিয়া স্যার। হ্যাঁ, জনাব তারেক রহমান, আমরা বলি তারেক জিয়া। তারেক জিয়া উনি সেই মানে উনি 2001 সালের পর থেকে উনি পলিটিক্সে বেশ জড়িত হয়ে যান, এবং ওনাকে সিনিয়র সহসভাপতি করা হয়। তো আমি ওর ভিতরে যাচ্ছি না। তারপরে ওনার, আমি 1 সাল থেকে 6-7 সাল পর্যন্ত কি হয়েছে, তারপরে 1/11 এসছে, মার্চে তাকে 2007 সালে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপর তিনি চলে গেছেন লন্ডনে, 17 বছর লন্ডনে ছিলেন। সেখান থেকে গত বছর 25 ডিসেম্বর এসছেন, ইলেকশন হয়েছে, তার দল জয়লাভ করেছে। কিভাবে জয়লাভ করেছে, কেন জয়লাভ করেছে, কারা ভোট দিয়েছে দেয়নি, সেই ব্যাখ্যা আমি এখন যাব না। ওনারা জয়লাভ করেছেন একেবারে 200, এখন 14টা হয়ে গেছে। এই গত কয়েকদিন আগে দুটো ইলেকশন হলো। তো এখন ওনার এই যে দীর্ঘ 17 বছর তিনি ছিলেন, ওনার উচিত ছিল একটু পড়ালেখা করা। ওনার উচিত ছিল পড়ালেখা করা। কারণ রাজনীতিবিদ যিনি, সে যদি না পড়ে, তাহলে সে আবার, তিনি তো 10 জন উপদেষ্টা বানাইছেন। তিনি প্রথমেই যে ভুলটা করলেন, প্রথমে যে তথ্যগত যে ভুলটা করলেন, ইলেকশনের পর 12 মার্চ অধিবেশন শুরু হলো না জাতীয় সংসদের? জি স্যার। এই
এই সংসদে সভাপতিত্ব করার কথা ছিল গত সংসদের স্পিকারের। উনি যেটা করলেন সেটা হলো চলে গেলেন আমাদের ৭১-এর পর আমাদের একটা গণপরিষদ হয়েছিল না, সংবিধান প্রণয়নের জন্য। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে ইলেকশনটা কি সংবিধান প্রণয়নের জন্য হয়েছে? না স্যার। তাহলে এখানে উনি রেফারেন্স টানলেন, যেহেতু স্পিকারকে কোথায় আছে আমরা জানি না, ওনারাও জানেন না কোথায় বন্দি আছে, কোথা থেকে বের হওয়া ৭ তারিখে বের হলো, আবার মুক্তি হলো, জেলে গেল, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা দেখতেছো। চোখ আছে দেখো, মন আছে ভাবো, কণ্ঠ আছে কথা বলো। দ্বিতীয়ত হলো ডেপুটি স্পিকার জেলখানায় আছে, তাকেও নিয়ে আসা যেত, তাকেও আনা গেল না, আনা হলো না। তখন তিনি বললেন ১৯৭৩ সালে গণপরিষদের বৈঠকে মরহুম শেখ মুজিবুর রহমান, উনি এটা অশ্রদ্ধার সাথে কথাটা বলেছেন। উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো তিনি বলেন নাই। আমার কাছে মনে হয়েছে উনি শেখ মুজিবকে সম্মান দিয়ে কথা বলার জায়গাটা ওনার মতো নেতার, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার শোভন না। তারপরে যা উনি বলেছেন, কথাটা হলো উনি বলেছেন ৭৩ সালের ১০ এপ্রিল, এটা ছিল ৭২ সালের ১০ এপ্রিল। উনি যদি একটু পড়ালেখা করতেন তাহলে কি ৭৩ সালে ১০ এপ্রিল মরহুম শেখ মুজিবুর রহমান ওই স্পিকার হিসেবে বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন? তাহলে আমরাও এখানে একজন নাম প্রস্তাব করি, সে ও সভাপতিত্ব করুক, তার সভাপতিত্বে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। মানে ৭২ সালে ১০ এপ্রিলের জায়গায় উনি বললেন ৭৩ সাল। এটা কি ওনার জন্য কি এখন সামনে থেকে কিছু বলার কেউ নাই? আমি তখনই কি বলে একাধিক ভাষা উল্লেখ করেছে। আমি তোর আন্টি তো বলছে যে কি ব্যাপার, উনি কি এটা একটু স্টাডি করে যাননি? ওনার এতজন চিকেন ক্যাবিনেট আছে, ওনার উপদেষ্টা আছে, ইত্যাদি ইত্যাদি, ওনাদের সাথে একটু কথাবার্তা বলে নেননি? তারপরে গত ২-৩ দিন আগে তিনি একটা জায়গায় বলতেছেন, সেটা হলো ১৯৭৯ সালের নির্বাচন যখন আসে তখন মরহুম মৌলানা ভাসানী সাহেব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীকটা দিলেন, অথচ তার ৩ বছর আগে তিনি মারা গেছেন। ১৯৭৬ সালে ১৭ নভেম্বর মৌলানা ভাসানী মারা গেছে, আর উনি বলতেছেন ১৯৭৯ সালের নির্বাচনে মৌলানা ভাসানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধানের শীষ দিলেন। এই প্রতীকটা ছিল ন্যাপ ভাসানীর। তাহলে উনি কিন্তু মারা গেছে ৩ বছর আগে, এটা কি ওরা জানার কথা না? মৌলানা ভাসানী সম্পর্কে না পড়ে আপনি রাজনীতি করবেন কিভাবে? মৌলানা ভাসানী সম্পর্কে পড়তে গেলে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবের যে মিথস্ক্রিয়া, এটা না জানলে তো আপনি ইতিহাসের একটা বড় অংশ থেকে বঞ্চিত হবেন, তোমরা বঞ্চিত হবে। তাহলে যাক, আমার কাছে মনে হয়েছে যে উনি, ওনার কাছ থেকে আমি এরকমটাকে আশা করতে পারি, আশা করা উচিত ওনার কাছ থেকে এরকম এরকম তথ্য দেওয়া, এই ধরনের তথ্য দেওয়া, না স্যার। যারা ভাইরাল হয়ে গেছে, সারা দেশে রটে গেছে। আমি যে কথা বলছি তো বুঝতে পারছি, এরকম হওয়া উচিত কি না? ওনাদের স্মার্টলি সঠিক তথ্যটা বলা উচিত। বলো না, আমার কথা সাপোর্ট করো বা না বলে দাও যে না উনি যা বলবে তাই, যা খুশি বলে যাও, মানে নেবো, তোমার যা বলবে তাই মানবো। না স্যার, অবশ্যই সঠিক তথ্য দেওয়া উচিত। সঠিক তথ্য দেওয়া উচিত, একটু সাপোর্ট করে কথা বলো। আচ্ছা যাও, এবার চলে আসো। তাহলে এক কথা মনে রাখো, সেটা হলো তোমার লাহোর প্রস্তাব যদি জিন্নাহ সাহেব পরিবর্তন না করতেন তাহলে আমাদের পাকিস্তান ভাঙার কোনো সুযোগ ছিল না। আর ৬ দফা কিভাবে পাকিস্তান বাংলাদেশ করলো
বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে, সেটা পরে আমি ব্যাখ্যা করব। তাহলে এইভাবে আমরা পাকিস্তানটা ভেঙে গেল। এবার দেখো কি আসলো। এইবার দেখো, বলো তো কি আসছে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। 1952 ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন আমরা কেন করেছিলাম? আমরা ভাষা আন্দোলন কেন করেছিলাম? উত্তর হলো বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তাহলে বলো তো ভাষা আন্দোলন কেন করেছিলাম? স্যার বাংলা স্যার বাংলা ভাষাকে ভাষাকে রক্ষা রক্ষা করার করার জন্য। জন্য। তাহলে রক্ষা কথাটা আসলো কি জন্য? রক্ষা কথাটা আসলো উর্দু, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পৃথিবীর কোথাও এই ই প্রত্যয় বা শ্যাল ব্যবহার করা হয়নি। উর্দু, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুর পর হবে উইল, অক্সিলারি ভার্ব। উনি বললেন, ওরা বলল শ্যাল, মানে অবশ্যই। এখন কেন আপনি উর্দুকে রাষ্ট্রভাষা করবেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের আপত্তি ছিল শ্যাল শব্দটা দিয়েন না। ওই শ্যালটা হচ্ছে আমরা উর্দু ই, উর্দুর পরে কি বললাম? উর্দু ই বললাম না? জি স্যার। তার মানে আর কোনো ভাষা থাকবে না। আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে ব্যবহার্যের ভাষা। আমাদের ব্যবহার্যের ভাষা কি? স্যার বাংলা। ব্যবহার্যের ভাষা তাকেই বলে যাহা বলিয়া মানুষ মনের ভাব প্রকাশ করে, তাহাই ব্যবহার্যের ভাষা। এই যে আমি কথা বলছি, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তার মানে আমার মনের ভাব প্রকাশ করা হচ্ছে। এখানে যদি একজন চীনা ভাষায় কথা বলতো, তোমরা কি বুঝতে পারতে? না স্যার। তার মনের ভাব প্রকাশ হতো না। কারণ যখন আমার কথা বুঝতে পারবে না, তখন মনের ভাব প্রকাশ করা যাবে না। তো এই ভাষা আন্দোলন না করলে কি 52-এর 21 তারিখে সালাম, বরকত, শফিক, জব্বাররা কি ভাষার দাবিতে, ভাষা রক্ষার জন্য রক্ত দিত? না স্যার। এই 52-এর 21শে ফেব্রুয়ারি দেখো তো, ওই দ্বিজাতি তত্ত্বের যে মুসলমানদের যে চেতনা, ইসলামী যে চেতনা, ধর্মীয় যে চেতনা, সেই চেতনাটাকে আপনারা রাখতেন। আমরা তো পাকিস্তান চাইছি, আমরা তো বলে নিয়ে পাকিস্তান করেন না, কিন্তু আপনারা কেন এইটা করতে গেলেন? জিন্নাই বলে লাহোর প্রস্তাব পরিবর্তন করলে গেলেন, আবার ভাষা নিয়ে সমস্যা তৈরি করলেন কেন? এই জন্য আমরা ভাষা আন্দোলন করেছি। দেখো তো 52-এর 21শে এই রক্ত বাংলা ভাষাভাষী মানুষের ঐক্য করে দিয়েছে কিনা? 47 সালে ছিল মুসলমানদের ঐক্য, আর ভাষা আন্দোলন দেখো তো সব ভাষা, সব মানুষকে এক করেছে কিনা? জি স্যার করেছে। এখানে কে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান গুরুত্বপূর্ণ রইল, না ভাষাগত ঐক্যটা গুরুত্বপূর্ণ হয়ে গেল? ভাষাপূর্ণ ঐক্যটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। এটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তাই এই যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ হতো কি যদি ভাষা আন্দোলন না হতো? না, এই বাঙালি জাতি মানে ঐক্যটা হয়েছিল বিধায় 54 নির্বাচনে মুসলিম লীগ, যে মুসলিম লীগের জন্ম 1906 সালে ঢাকায়, যে মুসলিম লীগ 1947 সালে পাকিস্তান সৃষ্টি করেছে, সেই মুসলিম লীগ কি হলো? 1952 সালের নির্বাচনে মাত্র 9টা আসন পাইল। চিরতরে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি। এটা হতো যদি 52 সালে ঐক্যটা না হতো। এটা বলো, তারপর কি আছে? 1954 ইলেকশন, নির্বাচন, তারপরে 6 দফা আন্দোলন 1966, তারপর 1968-69 অভ্যুত্থান, এরপর আছে জেনারেল ইলেকশন, মানে 1970 নির্বাচন। এটা হচ্ছে আমাদের 47 থেকে 70 নির্বাচন। এরপর আছে মার্চ 71। মার্চ 71 বাংলাদেশের ইতিহাসে দেখো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কিনা? জি স্যার।
কেন গুরুত্বপূর্ণ মাস হবে? দেখো তো, এই মাসে অসহযোগ আন্দোলন হয়েছিল 7 মার্চের পর থেকে, 2 তারিখ থেকে শুরু হয়েছিল। এবং দেখো তো, 2 নম্বর, শেখ মুজিব 7 মার্চে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণে আমাদের জাতিকে যুদ্ধের জন্য উজ্জীবিত করেছে কিনা? করেছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে মার্চ 71 এই দুটো সম্পর্ক আমাদের জানার দরকার। এরপর লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে দেখো, তুমি প্রথম কি জানবে? ফরমেশন অ্যান্ড ফাংশনস অফ মুজিবনগর গভর্নমেন্ট। এখানে প্রশ্ন হবে কি হবে না সেটা এই মুহূর্তে তোমরা কোনো চিন্তা করো না, শুধু দেখো যেটা মানে ধারাবাহিকভাবে তোমাকে বিষয়গুলো জান। আমার বইতে আমি এভাবেই তোমাদেরকে দেব, আশা করছি মে মাসের লাস্টে তোমরা বইও পেয়ে যাবে। আচ্ছা, তারপর রোল অফ মেজর পাওয়ার্স অ্যান্ড অফ দ্য ইউএন, অর্থাৎ মেজর পাওয়ার বলতে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ভারত, চীন, এদের ভূমিকা কি ছিল, জাতিসংঘের ভূমিকা কি ছিল। সারেন্ডার অফ পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মি সারেন্ডার করলো 1971 সালে 16 ডিসেম্বর। তারপরে হলো বঙ্গবন্ধু রিটার্ন টু লিবারেটেড বাংলাদেশ, উনি 10 জানুয়ারি 1972 বাংলাদেশে মানে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তারপরে হলো তোমার উইথড্রল অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ফ্রম বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য কত তারিখে চলে গেছে? 12 মার্চ 1972। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ পেরেছে। এবং শেখ মুজিব যখন 1971 সালের ডিসেম্বর মাসে 27 তারিখে যখন শিয়ালা অতিথি ভবনে শেখ মুজিবকে রাখা হয়েছিল, সেখানে ভুট্টো সাহেব দেখা করতে গিয়েছিলেন। শেখ মুজিব জানতে না, বলা হলো একটা লোক আসবে দেখা করতে, যাই দেখে যে ভুট্টো। তো উনি বললে, ভুট্টো সাহেব আপনি কি খবর? তো উনি বললো, আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আমি কি বলে যে মানে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি বলল। তো ওনাকে দেখে শেখ মুজিব বলল যে আমি কি মুক্ত নাকি বন্দী? তার জবাবে তিনি বললেন যে আপনি যে কোনো সময় আপনার দেশে চলে যেতে পারেন। উত্তরটা দিলে এইভাবে বললো না যে 16 ডিসেম্বর, তখন বলতে 16 ডিসেম্বর যে তার আত্মসমর্পণ করেছে এই খবর কিন্তু শেখ মুজিব জানে না, কারণ তার সামনে কোনো পত্রিকা দেয়া হতো না, কোন রকম সুযোগ সুবিধা বা কোনো কানেকশন ছিল না। তো যাক, তারপরে উনি একটা কথা বলেছিলেন ভুট্টো শেখ মুজিবকে, যে আপনার দেশ তো ভারতীয় আর্মি দখল করে নিছে, তাদের যে পরাজয় হয়েছে সেটা ইনডাইরেক্টলি বললো যে ভারতীয় আর্মি দখল করে নিছে। তখন শেখ মুজিব তখনই বলেছিলেন, আমার স্বাধীন দেশে অন্য কোন দেশের সেনাবাহিনী থাকবে না, যদি প্রয়োজন হয় ভুট্টো সাহেব তা আপনার কাছ থেকে আমি সাহায্য নেব। এবং উনি ওখান থেকে লন্ডন গেলেন, লন্ডন থেকে উনি ভারতীয় একজন কূটনীতিক, যার সাথে 1962 সাল থেকে শেখ মুজিবের সম্পর্ক, শশাঙ্ক শেখর ব্যানার্জি, তিনি তখন লন্ডন ছিলেন, তাকে বললেন যে তুমি তোমার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানিয়ে দাও, যেহেতু আমি দিল্লি হয়ে যাচ্ছি। উনি ঢাকা আসার আগে কোথায় নামছিলেন জানো না? না, দিল্লিতে স্যার। স্যার দিল্লিতে। দিল্লিতে। দিল্লিতে দিল্লিতে কেন নামলেন আমি এই জবাবটা এখন দিচ্ছি না, তোমাদের প্রশ্নটা রাখো, আমি পরে জানাবো। আচ্ছা, তারপরে দেখো, উনি ওই শশাঙ্ককে বললেন যে তো প্রধানমন্ত্রীকে জানিয়ে দাও, আমি দিল্লি যে ওনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং ওনার সাথে বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে আনবেন? বলে খুব দ্রুতই নিয়ে আসবো। তবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে উনি গেলেন কলকাতায়। সেই সময় উনি বললেন যে আগামী 17 মার্চের আগেই আপনার দেশ থেকে চলে আসবে। একজন ভারতের সাংবাদিক ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলো 17 মার্চ তারিখটা কেন? বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে বললেন যে নেতার জন্মদিন। ওনার জন্মদিনে 12 মার্চ ভারতীয় বাহিনীর শেষ গ্রুপটা তোমার কি বলে যে স্টেডিয়ামে শেখ মুজিবকে গার্ড অফ অনার দিয়ে বিদায় নিয়ে চলে যায়। এটা পৃথিবীর ইতিহাসে বিরল, আর কোথাও হয়নি, আরো উদাহরণ অনেক আছে। এবার আসো
এইবার দেখো হিস্ট্রি, এটা কিন্তু আবার এক এক নাম্বার। দেখো তোমরা এবার, এটা হচ্ছে আবার এক নাম্বার। এক নাম্বারের ভিতরে আমার আসলো আর এক নম্বর হচ্ছে 47 থেকে 71, 2 নম্বর হিস্ট্রি অ্যান্ড কালচার। এখানে তোমার এই প্রাচীনকালের জনপদ থেকে শুরু করে এই লাহোর প্রস্তাব পর্যন্ত ছোট ছোট টিকা হিসেবে পড়তে হবে। এরপর দেখো তো কি আছে, আমরা 2 নম্বরে কি পড়বো? রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা, ব্যবস্থাপনা। সিলেবাসের কয়টা পড়বো এখানে? 6টা। না, এইগুলো হলো 7, 8, 2, 15, 9, 14, তাই না? আচ্ছা, একটু দেখো 7 নাম্বার হচ্ছে আমার কনস্টিটিউশন। এই যে স্বাধীন দেশের এখন কি পড়বো? 7 নাম্বার কি কি আছে বলো? কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপর কি আছে? অর্গান। তাহলে 8 নাম্বার কি আছে? অর্গান অফ দা গভর্নমেন্ট। আচ্ছা, এবার কি আছে? ডেমোগ্রাফিক ফিচার। তাহলে এই দেশটা জনগণের জন্য কিনা, জনগণকে নিয়ে কিনা। তাহলে আমি 2 নাম্বারটা পড়তেছি কোথায়? আমার 2 নাম্বার আছে ডেমোগ্রাফিক, জনসংখ্যা নিয়ে। সেই জনসংখ্যা নিয়ে আমি পড়বো রাষ্ট্র ব্যবস্থাপনায়। কারণ আমার জনগণের কর্মসংস্থান, জনগণের শিক্ষা, জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে কে? রাষ্ট্র না? রাষ্ট্রের পক্ষে সরকার কাজ করবে না? তো সংবিধানে কি বলা আছে সেটা দেখে নিই। আচ্ছা, তারপর দেখো জেন্ডার ইস্যু এন্ড ডেভেলপমেন্ট, জেন্ডার ইস্যু। আচ্ছা, এটা কি জনসংখ্যার ভিতরে পড়ে না? জি স্যার। জেন্ডার মানে কি? পুরুষ নারী উভয় লিঙ্গ, এই সব তো জনসংখ্যার মধ্যে পড়ে নাকি? অথচ সেটা আছে সিলেবাসে কত নম্বর আছে? সিলেবাসে 15 নম্বর আছে। এরপর দেখো ফরেন পলিসি এন্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ, এটা আছে সিলেবাসে 9 নম্বর। আচ্ছা, তারপর দেখো গ্লোবালাইজেশন এন্ড বাংলাদেশ, এটা পররাষ্ট্রের সাথে রিলেটেড। এই 6টা বিষয় পড়বো আমরা 2 নম্বরে। তাহলে 2 নম্বরে আমরা সিলেবাসের কয় নম্বর বললাম? 7, 8, 2, 15, 14। এরপর চলে আসি আমরা ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে 3 নম্বরে কি পড়বো বলতো? বড় কি পড়বো? ইকোনমি অফ ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশ। ইকোনমি অফ বাংলাদেশ। এখন ইকোনমি অফ বাংলাদেশে তুমি দেখো প্রথমে কি পড়বা? কি পড়বা? উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা। তারপরে উন্নয়ন পরিকল্পনা ভিত্তি, তারপরে উন্নয়ন পরিকল্পনার স্তর বিন্যাস, আচ্ছা, এটা কি পড়বে এবার? কৃষি অর্থনীতি, নাকি পড়বা না? এখানে কি আলাদা করে বলা নাই, কিন্তু কৃষি তো পড়তে হবে না? কৃষি তো অর্থনীতির অংশ এবং আমাদের মূল চালিকা শক্তি। জি স্যার, তারপর কি আছে দেখো? জ্বালানি অর্থনীতি, এইবার খুব গুরুত্বপূর্ণ না, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে না? জি স্যার, তারপরে শিক্ষা ও অর্থনীতি, আচ্ছা, এই তোমরা পড়ালেখা শিখছো অর্থনীতির জন্য, জানো এটা? আমার যদি মেডিকেল কলেজ না থাকে, আমার ডাক্তার যদি না থাকে, তাহলে ট্রিটমেন্ট করা যাবে? ট্রিটমেন্ট হবে? ট্রিটমেন্ট না হলে আমাদের মানুষের গড় আয়ু কি বাড়বে? পুষ্টি বাড়বে? যদি পুষ্টিহীনতা থাকে, সে কি কর্ম করতে পারবে? কর্ম করতে না পারলে উৎপাদন বাড়বে? উৎপাদন না বাড়লে দেশের উন্নয়ন হবে? হবে না। তাহলে শিক্ষাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে শিক্ষাটা কেমন হতে হবে। যেমন শিক্ষাটা, আমি যখন এই শিক্ষার ভিতরে যাব, তখন তোমাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যেটা, আমি যদি বলি যে এসএসসি পাস করবে,
সর্বোচ্চ 30 থেকে 35% পর্যন্ত। শেখ হাসিনার মতো এই 100 ভিতরে পারলে 200 জনকে পাশ করা দেয় এরকম না। গাধা পাড়ায় লাভ নেই। গাধা বেকার যুব শিক্ষিত বেকার বাড়ায় কোনো লাভ নেই। সেটা গত 14-15 বছর শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থায় আমাদের বেকার হার এতটাই বেড়েছে। আরে অনার্স পাস করে গেছে, মাস্টার ডিগ্রি পাস করে গেছে, এখন একটা যদি ইয়েস বানান বলো, ইয়েস বানান পিএইচডি লিখে দিবে। আর এমন সহজ হয়ে গেছে সব জায়গায়, সব উপজেলা সরকারি কলেজ অনার্স খুলে দিচ্ছে, পড়াবার উপযুক্ত টিচার নাই, আপনি কি জন্য খুললেন? তার মানে শিক্ষা হতে হবে হলো এসএসসি লেভেলে 30 উপরে পাস করবে না, তাহলে বাকি যারা তারা বাধ্য হবে না কারিগরি শিক্ষা যেতে? কি যারা ফেল করবে তারা কোথায় যাবে? কারিগরি। কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। জি যারা ফেল করবে তাদেরকে কোথায় দিতে হবে? সরকার কোথায় দেবে? কারিগরি শিক্ষা বলো, কোন শিক্ষা? কারিগরি শিক্ষা। এখন তো সে 2 বছর 3 বছর যদি কারিগরি শিক্ষা গ্রহণ করে তার কর্মসংস্থান হবে কিনা দেশে এবং বিদেশে? জি স্যার। তাহলে আমার শিক্ষা ব্যবস্থা সেটা হতে হবে। দ্বিতীয়ত ইন্টারমিডিয়েট 25% বেশি পাস করবে না। 100 জন 25 জন পাস করলো তারাই শুধু হায়ার এডুকেশনে যাবে। মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এগ্রিকালচার বলো, ইউনিভার্সিটি বলো, ন্যাশনাল ইউনিভার্সিটি বলো, প্রাইভেট ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাওয়া উচিত। আমি যদি 100 জনের মধ্যে 80 জন পাস করাই, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো ওরা তো শুধু সার্টিফিকেট দেওয়ার ব্যবসা করে। কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যে যারা প্রকৃত অর্থে খুব দামি টিচার, দামি অবকাঠামো, দামি ল্যাবরেটরি দিয়ে ছেলে মেয়েদেরকে পড়ায়? তাহলে আবার কি দরকার? ওই যে ইন্টারমিডিয়েট পাস করলো না তাদেরকে ওই যে ওরা ভোকেশনাল ট্রেনিং এ যাবে, এরা যাবে হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছরের কোর্স করবে। 4 বছর পর তারা ডিপ্লোমা নিয়ে তারা ইঞ্জিনিয়ারদের সাথেই কাজ করবে। তাহলে তাদেরও কর্মসংস্থান হয়ে গেল। আর এখন কি হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে অমুক সালে অমুক তারিখে, তার 1 মাস আগে ওই ইউসিসি বলে ভর্তি শেষ। পোলাপান পরীক্ষাই দিল না, জানে যে আমি তো গোল্ডেন পেয়ে যাব। আমার তো গোল্ডেন পেতে কোনো অসুবিধা নেই, আমার তো সোনা, আমি তো সোনার ছেলে। আয় রে সোনার ছেলে রে, ও গোল্ডেন পাবো যে ভর্তি হলে যে জিপিএ 5 পায় গোল্ডেন পায়, ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না। মনে রাখবে সেটা গাধা পিঠে কখনো গরু করা যায় না। শিক্ষা এমন একটা জিনিস যা কখনোই কাউকে জোর করে দিয়ে হয় না। শিক্ষা স্বতঃস্ফূর্ততার ব্যাপার, শিক্ষা আগ্রহের ব্যাপার, শিক্ষা চর্চার ব্যাপার। তো বাবার কোটি কোটি টাকা থাকতে পারে, তোমাকে লাখ লাখ টাকা দিতে পারে, তুমি সেই টাকা নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতেও পারো, কিন্তু তোমাকে এডুকেশন দেওয়ার ক্ষমতা তোমার বাবার নেই, আমারও নেই, কারণ নেই। আমরা পারি গাইডলাইন দিতে, আমরা পারি তোমাদেরকে ইন্সপায়ার করতে। তোমরা চেষ্টা করলে তোমার মেধার বিকাশ ঘটবে এবং তুমি যোগ্যতার সাথে ভালো কাজ পাবে। তো যাও, শিক্ষা কিভাবে অর্থনীতি সেটা দেখাবো। এরপর দেখো তো বাংলাদেশের বিশ্ব অর্থনীতি। যেমন আমি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের যে ঋণ, আমরা বিদেশ থেকে ঋণ নেই না? আমরা বিদেশ থেকে ঋণ নেই। আচ্ছা, এবার কি আছে দেখো তো, 4 নম্বর কি?
ভূগোল ও পরিবেশ। কি বলতে পারছো 4 নম্বরে কি? দেখা যাচ্ছে না নাকি? ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ, বলো তো আরেকজন। ভূগোল ও পরিবেশ। ওখানে সিলেবাসের কয় নাম্বার আসছে? 1, এক 5 ও পাঁচ 6। বলো, আবার বলো। 1, 5 ও 6। তাহলে আমার টোটাল বাংলাদেশের সিলেবাসে ভূগোল এবং পরিবেশ নিয়ে কয়টা ইস্যু আছে? 6টা। 1 নাম্বার আছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভূগোলের টোপোগ্রাফিক্যাল ফিচার্স পড়তে হবে, যেটা আমি ক্লাসে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। 2 নাম্বার হলো বাংলাদেশের পরিবেশ, এটা আছে সিলেবাসের 5 নাম্বারে। বাংলাদেশের পরিবেশ কি শুধু বাংলাদেশের সাথে আমাদের যে জলবায়ু বা গ্লোবাল ওয়ার্মিং, আমরা কি তার শিকার কিনা, নাকি বাংলাদেশের ওয়ার্মিং? বাংলাদেশে কি শুধু উষ্ণায়ন হয়েছে, না গ্লোবাল বৈশ্বিক উষ্ণায়ন হয়েছে? গ্লোবাল স্যার। কি কথা শোনা যাচ্ছে? গ্লোবালি স্যার। আর একটু বলো। আমরা কি জলবায়ুর কোনো বর্ডার আছে নাকি? যেমন বাংলাদেশ ভারত বাউন্ডারি আছে, বর্ডার আছে, জলবায়ুর তো কোনো বর্ডার নাই। তারপর দেখো 6 নম্বর আছে আমাদের ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, এটা ভূগোলের অংশ না? প্রাকৃতিক সম্পদ এটাকে বলে হলো ইকোনমিক জিওগ্রাফি। আচ্ছা, তারপরে আসো আমরা পরেরটা চলে যাই। এই যে জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার অ্যান্ড চ্যালেঞ্জেস, তারপরে ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ। তাহলে আমরা 1 নম্বরে কি পাচ্ছি, একটু পড়ো তো এটা। Geography of Bangladesh. তারপর 5 নাম্বার Bangladesh, Environment and Nature and Challenges. আচ্ছা 6 নাম্বার Natural Resources of Bangladesh. 1 নম্বরে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ইতিহাস, সেখানে আমরা পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট থেকে শুরু করে ভাষা আন্দোলন, 54 নির্বাচন থেকে শুরু করে আসবো 71 মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আসবো হলো রাষ্ট্র পরিচালনা, সেখানে আসবো আমরা সংবিধান সহ ওই জায়গাটা যেগুলো আছে। তারপরে আসবো আমরা হলো অর্থনীতি, অর্থনীতির পর আসবো ভূগোল পরিবেশ, এই ভূগোল পরিবেশের পর আসবো কোথায় দেখো তো, স্যার রাজনীতি। কত তো কত কত 10 আর 11। আচ্ছা, এবার দেখো 10-এ কি আছে, পলিটিক্যাল পার্টিস। 11-তে কি আছে, ইলেকশন ইন বাংলাদেশ। এই দুটো জিনিস আমরা এখানে পড়বো রাজনীতিতে। তারপরে আসো 6 নাম্বার কি আছে, অরাষ্ট্রিক কারক, সিলেবাসে 13। এটা হচ্ছে নন ফর্মাল ইনস্টিটিউশন, এনজিও, সিভিল সোসাইটি, এগুলো সব হলো 13 নম্বর আমরা পড়বো। এরপরে আসো আমাদের আর একটা আছে 7 নাম্বার, কন্টেম্পোরারি কমিউনিকেশন, সিলেবাসে 12। সেই সিলেবাসে 12 থেকে আছে আইসিটি, রোল অফ মিডিয়া, তারপরে রাইট টু ইনফরমেশন, তারপর হচ্ছে তোমার ই গভর্নেন্স, এই কটা। এগুলো দেখো তো, এগুলো রচনাও গুরুত্বপূর্ণ, জানাও গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশের অনেক বিষয় চলে আসে। এই হচ্ছে দেখো তো 16টা চ্যাপ্টার আমরা কয়টা ভাগ করলাম? 7টা না? আচ্ছা, তোমাদের এটা সকালে যে পিডিএফটা দিয়েছি সেটা কিন্তু এটা না। এখন আমি এই পূর্ণাঙ্গ পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এই পূর্ণাঙ্গ পিডিএফটা পেয়ে যাবে একটু পরেই। তো কেউ কোনো প্রশ্ন করবে? জি স্যার। বলো। স্যার
এক-দশমাংশ যে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে যারা মানে মনোনীত হয়, তাদের কি কোনো রাজনৈতিক দলের মানে সদস্য হিসেবে বিবেচনা করা হয়? এটা এটা সরকার যাকে খুশি তাকে নিতে পারে, যাকে খুশি। এটা টেকনোক্রেট না স্যার, জিনিসটা মানে মানে একটা টেকনিক্যাল বিষয় বা ওই বিষয়ে তিনি ভীষণ অভিজ্ঞ। এখন সরকার মনে করলো যে উনি তো আমার দল করেন না, তবুও উনি এই ক্ষেত্রে উনি ভীষণ অভিজ্ঞ। ওনাকে যদি আমি এখানে টেকনোক্রেট মন্ত্রী হিসাবে নেই, তাহলে দেশের জন্য কাজে লাগবে। এটা যে কেউকে নিতে পারে। সে ওনার পার্টির হতে হবে এমন কোনো কথা নেই, পার্টির বাইরেও হতে পারে। সাধারণত পার্টির বাইরে কাউকে নেয় না, এই হলো বিষয়। কিন্তু স্যার, মানে মনোনয়ন পাওয়ার পরে তো মানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তো সে রাজনৈতিক সরকারের অংশই তো থাকতেছে। আর রাজনৈতিক সরকার তো রাজনৈতিক দল ছাড়া হইতে পারে না। সে তো ব্যক্তি হিসাবে সেখানে গেছে, সে ব্যক্তি আচ্ছা স্যার। হিসাবে একজন টেকনিক্যাল পার্সোনালিটিস হিসাবে তারা মনে করেছে এই ক্ষেত্রে দিলে রাষ্ট্রের জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, তো তাকে নিয়ে আসে, তাকে দিয়ে কাজটা করায়। যেমন ধরো 1972 সালে বঙ্গবন্ধু যখন করেছিলেন, আহ, কি বলে যে ওই ইলেকশন কি বলে প্ল্যানিং কমিশন করেছিলেন, তার ডেপুটি চেয়ারম্যান করেছিলেন প্রফেসর নুরুল ইসলামকে। উনি ছিলেন আমেরিকার এক ইকোনমিক্স এর টিচার। তারা ফোন করে ডেকে আনলো যে তোর এইটা এখানে হতে হবে। বলেন রেহমান সুবাহান, উনি তো আওয়ামী লীগ মিছিল মিটিং করতেন না, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তাকে নিয়ে আসা হয়েছে। এবং 4 জনই ছিলেন অর্থনীতিবিদ। এবং উনি আরেকটা কমিশন করেছিলেন, শিক্ষা কমিশন, কুদরতি খুদা। এই কুদরতি খুদা কোনোদিন আওয়ামী লীগ করেন নাই বা অন্য দল করেছেন তাও না, কিন্তু তিনি এতটাই অভিজ্ঞ মানুষ ছিলেন, এতটাই ভালো মানুষ ছিলেন, এতটাই জ্ঞানী মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর মূল্যায়ন করেছেন যে আপনি করুন। এবং সেখানে 16 জন সদস্য, 17 জন সবাই ছিলেন প্রফেসর। এখন আমাদের দেশে কখন শিক্ষা কমিটির চেয়ারম্যান হয়ে যায় একজন রাজনীতিবিদ, এরকম হয় আর কি। আর কেউ কিছু বলবে? স্যার 1958 সালে যখন আমাদের প্রথমবার মানে করা হয়, সামরিক শাসন জারি করা হয়, তখন আমাদের সংবিধান বাতিল হয়ে যায় এবং আমরা নতুন করে সংবিধান পাই 1962 সালে। আবার 1960 সালে 23 মার্চ, এটা হচ্ছে আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করে নেয়। তাহলে না না না, 1960 সালে সামরিক শাসন প্রত্যাহার হয় হলো 62 সালে জুন মাসে 18 তারিখে, যেদিন সংবিধান দেয় তার আগে সামরিক শাসন প্রত্যাহার হয়। 60 সালে না, সেটা 62 সালে সংবিধান, সংবিধানও নাই, সামরিক শাসনে, তাহলে দেশ চলবে কিভাবে? এটাই প্রশ্নটা স্যার। না না না, ওটা তুমি লিখছিলে বোধহয় নাকি? জি স্যার, জি স্যার, আমি লিখছি। হ্যাঁ, এইটা তোমাকে আমি সে কি বলে ওই তো তারিখটা বললাম, ওই তো জুন মাসে বোধহয়, জুন মাসের 18 তারিখে সংবিধান বলবৎ করার আগেই উনি সামরিক শাসন প্রত্যাহার করে সংবিধান, এখন সংবিধান। আর কেউ কিছু তাহলে বলবে? স্যার 1960 সালে 23 মার্চ, এই দিন কি তাহলে না আমাদের না মানে? না না, না, এটা কেটে দিও। ওকে স্যার। তো ভালো থেকো সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার স্যার। তাহলে আগামী রোববারে আজকে একটা আশা করি, ওরা বলে দিচ্ছি আমি যে সেটা করে, ও যদি এটা ব্যবস্থা করে যায়, আমি একটু এটা দিয়ে দিচ্ছি তোর পিডিএফটা। আর রেপোর্টটা হয়তো সকালে এসে করে দিতে পারে, ও আবার বাড়ি যায় শুক্রবারে। একজন কেউ কেউ কিছু বলতে চাচ্ছিলা? একটা মেয়ে বলতে চাচ্ছে না কিছু?